আমি পৃথা ম্যাম। আজকের যে টপিক দেখতেই পাচ্ছেন, আজকের টপিক মধুসূদন দত্ত আধুনিক সাহিত্য থেকে। সবাইকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে স্বাগত। আমাদের এসএলএসটি বাংলার জন্য ক্লাস তো শুরু হয়েছে এবং আমাদের হাতে সময় খুবই কম, সুতরাং আমাদের যেটা করতে হবে, একটা পদ্ধতি মেনে পড়াশোনাটা করতে হবে। নিশ্চয়ই আমরা সফল হব, নিশ্চয়ই আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো। তার জন্যই পড়াশোনা করা, আমাদের স্বপ্নগুলো সত্যি হবে, তার জন্যই প্রস্তুতি। সুতরাং সেই প্রস্তুতি যেন আমরা ঠিক পথে এগোতে পারি, সেইটার চেষ্টাটাই থাকবে আমাদের ক্লাসগুলোতে। আজ আমার প্রথম ক্লাস, সুতরাং আমি পৃথা ম্যাম। আপনাদের পরিচয় তো হতেই থাকবে, ক্লাসও চলতে থাকবে, বাদবাকিটা ক্লাস চলতে চলতে কথা হবে। আজকের যে টপিক দেখতেই পাচ্ছেন, আজকের টপিক মধুসূদন দত্ত আধুনিক সাহিত্য থেকে। কিন্তু সেই টপিকে যাওয়ার আগে আমরা একটু আমাদের সিলেবাসটা নিয়ে কথা বলবো। কি কি পড়ানো হবে বা আমি কি কি পড়াবো, সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনাটা আগে আমরা করে নিই। আমাদের যে সিলেবাস, সেটা তো আপনারা, তার আগে আরও একটা কথা, যে আমাদের এতগুলো সাবজেক্টের কিন্তু এখানে পড়াশোনা হচ্ছে, এসএলএসটির জন্য হচ্ছে, এবং আপনারা ক্লাস করে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিভাবে পড়াশোনাটা হচ্ছে। সুতরাং যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের যে পরিচিত সার্কেল আছে, বন্ধু বান্ধব, ভাই বোন, তাদের জানাবেন। এতগুলো সাবজেক্টের যে কোনো একটাতে যদি তারা পড়তে ইচ্ছুক হয়, তাহলে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, এবার আসি একটু সিলেবাসের ক্ষেত্রে। আমরা সবাই মোটামুটি সিলেবাসটা দেখেছি, কি কি আছে কি কি নেই আমরা সবাই জানি। বিষয় যেটা, আমি কোনটা কোনটা পড়াবো, এর মধ্যে আমার যে পড়ানোর জায়গা, সেইখানে আপাতত আমি আধুনিক যুগ পড়াচ্ছি। আধুনিক যুগের মধ্যে আমাদের রয়েছে গদ্য, কাব্য, কথা সাহিত্য, নাটক, এই চারটি ভাগ। এবং সেইখানে আমাদের যে টপিকগুলো রয়েছে, সেখান থেকে আমাদের কি পড়তে হবে, এনাদের উল্লেখযোগ্য গ্রন্থ, তার সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব, এই দুটো বিষয় কিন্তু আমাদের মন দিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর এই এসএলএসটি বা পরীক্ষার জন্য বা আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো এখন হচ্ছে, তার যে প্যাটার্ন, সেইখানে কিন্তু আমাদের খুঁটিয়ে পড়াটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো টেক্সট হোক বা সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণ, সবটাই কিন্তু আমাদের গভীরে গিয়ে পড়তে হবে এবং খুঁটিয়ে, প্রত্যেকটা যেহেতু ইনফরমেটিভ বেসড কোয়েশ্চেন হচ্ছে, সুতরাং আমাদের সেই অনুযায়ী তো চলতে হবে। তাই আমাদের কিন্তু বেশ খুঁটিয়ে পড়তে হবে। তার রাস্তাটা আমরা খানিকটা দেখিয়ে দিতে পারবো বলে আশা রাখছি, বাদবাকিটা তো আপনাদের করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে অংশটা আমি পড়াবো, তার মধ্যে থাকবে আন্তর্জাতিক সাহিত্য। সেখানে আন্তর্জাতিক সাহিত্যে আমাদের রয়েছেন শেক্সপিয়ার, টলস্টয়, চেখভ, মপাসা, গোয়েটে, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, এরকম যে আমাদের সাহিত্যিকরা রয়েছেন তাদের। দ্বিতীয় যে অংশটা ব্যাকরণ অংশ, সেখান থেকে আমি পড়াবো শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ প্রকরণ, বাক্যের পোর্শনটা এবং বাচ্য। 9-10 সিলেবাস থেকে এইটুকু আমার পড়ানোর বা আপনাদের সঙ্গে কথা বলার বিষয়। 9, 10, 11, 12 যেহেতু আমাদের পাশাপাশি চলতে থাকবে এবং দুটো নিয়ে আমাদের প্রস্তুতি যারা যারা নেবেন তাদের চলতে হবে, এবং যেহেতু সিলেবাস দুটো প্রায় এক, আমরা চেষ্টা করব সাইমালটেনিয়াসলি বিষয়টা এগোনোর। 11-12 মধ্যে থেকে আবারও সাহিত্যের যে আধুনিক যুগ, সেই আধুনিক যুগের বিষয়গুলো আমরা এই ক্লাসে জানব।
এবং ব্যাকরণের মধ্যে আমরা পড়ব এখানে বাক্যতত্ত্ব, ভাষা উপভাষা, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব এবং শৈলী বিজ্ঞান। এই কতগুলি বিষয় নিয়ে আমরা কথা বলবো। এরপর কয়েকটা কথা বলি আমাদের পড়াশোনা কেন্দ্রিক কিভাবে আমরা এগোবো, কিভাবে আমরা তৈরি হব। আগের ক্লাসে স্যার বলে গেছেন কিভাবে আমরা 3 মাসের মধ্যে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছবো। আমি কয়েকটা কথা একটু জাস্ট আমার দিক থেকে বলছি। প্রথমত আমাদের পড়াশোনা কিন্তু করতে হবে ভীষণ মেথডিক্যালি, পদ্ধতিগতভাবে। সবটা পড়ে ফেললাম কিন্তু আসলে কিছুই লাভ হলো না, সেটা করে তো লাভ নেই, আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। সুতরাং আমাদের যে ধরনের প্রশ্ন আসে, ইনফরমেশন, কেউ বোধহয় কিছু বলতে চাইছেন? একটু জুম করলে ভালো হয়। সিলেবাস আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, বংশীলাল চৌধুরী কিছু বলবেন? বলুন। হ্যাঁ বলুন বলুন। আপনি একটু জোরে বলবেন। আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, একটু কেটে যাচ্ছে, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম আছে। ঠিক আছে, আমরা একটু পরে কথা বলছি, কেমন? আমরা একটু শুরু করি, যেহেতু দেরি হয়েছে আজকে, একটু শুরু করি। আচ্ছা, সুতরাং ইনফরমেশন ওরিয়েন্টেড, তথ্য আমাদের কিন্তু জানতে হবে এবং মনে রাখতেও হবে, এটাই একমাত্র রাস্তা। সুতরাং তথ্য বিষয়টিকে, ইনফরমেশনগুলোকে আমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে এবং বারবার লিখে লিখে পড়তে হবে, নিজেদের মতো করে নোটস বানিয়ে নিজেদের। আমরা তো একটা গাইডলাইন দেবই আপনাদের, কিন্তু দেখুন একটা তো বিষয় যে আমরা এখানে 3 ঘন্টার হয়তো ক্লাস নেব, 1.5 ঘন্টা করে 3 ঘন্টা বা আরেকটু বেশি হয়তো ক্লাস নেব সপ্তাহে, কিন্তু বাকি 15 ঘন্টা প্রতিদিন আপনাদের কাছে সময় থাকবে, সেই সময়টা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে। এবং আমাদের পক্ষে তো সবটা মুখস্থ করিয়ে দেওয়াটা সম্ভব নয়, সেটা আপনাদেরই করতে হবে। এবং ইনফরমেশনগুলো কিন্তু ভালো করে লিখে লিখে একদম নোটের মতো করে তৈরি করে বারবার কিন্তু সেটাকে রিভাইজ করে পড়তে হবে, তবেই কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকবে। আর একটা জিনিস, বই কি পড়বো, এটা অনেকের প্রশ্ন থাকে। তো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমরা 9, 10 বা 11, 12-এর জন্য অসিত বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বা সম্পূর্ণ যেটা আপনাদের কাছে আছে সেটাকেই ফলো করতে পারেন। এছাড়াও তো বাংলায় বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বই রয়েছে, সুকুমার সেন আছেন, ভূদেব চৌধুরী আছেন, যে কারোর বই আপনারা ফলো করতে পারেন। আর ব্যাকরণের ক্ষেত্রে আমরা জেনারেলি বামনদেব চক্রবর্তী বা অমল পালের বই, এইগুলো আপনারা একটু দেখতে পারেন, বা আপনাদের কাছে যা আছে আমরা যেটা প্রোভাইড করব তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের মনে হয়, হ্যাঁ আমরা তো সবটাই দেওয়ার চেষ্টা করব আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু তার বাইরেও যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বইগুলো দেখতে পারেন। আর দ্বিতীয় কথা, আপনাদের কাছে আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে আমরা কিভাবে ক্লাস করলে আপনাদের ভালো লাগবে। পরপর ধরুন যদি দুটো ক্লাস হয় 1.5 ঘন্টা, সেক্ষেত্রে একটা ক্লাস আমরা সাহিত্যের ইতিহাসের দিক থেকে, একটা ক্লাস ব্যাকরণের দিক থেকে এইভাবে করতে পারি, অথবা আমরা আগে সাহিত্যের ইতিহাস পুরো শেষ করে নিয়ে তারপর ব্যাকরণের পোর্শনে যেতে পারি। সুতরাং আপনাদের কোনটা হলে মনোটোনাস লাগবে না বা ক্লাস ভালো এনজয় হবে বা মাথায় অতটা চাপ লাগবে না, সেইটা আপনারা আমাকে একটু জানাতে পারেন। আমার মনে হয় দুটো যদি সাইমালটেনিয়াসলি হয় তাহলে দুটোই বেশ একটু এগোয়। আমি যেটা করে থাকি আমার ক্ষেত্রে, যে শুধু একটা বিষয়ের ওপর ফোকাস করা নয়, পাশাপাশি অনেকগুলো বিষয় নিয়ে একসাথে চলা, সেইটা করলে বোধহয় তাড়াতাড়ি এগোয়। সুতরাং আপনারা একটু আমাকে সেটা জানাবেন। বেশ, এইবার আমরা আমাদের
সাবজেক্টের আজকের যে পাঠ্য বিষয় মাইকেল মধুসূদন দত্ত আধুনিক সাহিত্যের মধ্যে থেকে, সেই বিষয়টায় আমরা এবার পৌঁছই। আপনাদের আধুনিক সাহিত্যের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কবিতার দিকটাও রয়েছে এবং নাটকের দিকটাও রয়েছে, অর্থাৎ কবি এবং নাট্যকার এই দুই মাইকেল মধুসূদন দত্তকে আমাদের একটু জানতে হবে। সুতরাং আমরা এই দুটোকে মিলিয়ে আজকে আপনাদের ক্লাসটাকে সাজিয়েছি। ওই যে বললাম তথ্য, ইনফরমেশন, সুতরাং সেইগুলো তো দেখতেই হবে। তাই প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে জন্মসাল এবং তারিখ, কারণ কবি পরিচিতির মধ্যে থেকে এবং কবির জীবন এবং সাহিত্যকর্ম এই সবটা মিলিয়ে কিন্তু প্রশ্ন আসবে, এবং সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সবটাই জানতে হবে। জন্ম হচ্ছে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ। জন্মস্থান কোথায়? বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রাম। অর্থাৎ এখানে তিনটে ইনফরমেশন আমরা পাচ্ছি। কোথায় জন্মগ্রহণ? বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। এরপর অবশ্যই তাদের শিক্ষার জায়গা, এবং আমরা প্রত্যেকেই জানি, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের কলকাতার বর্তমান প্রেসিডেন্সি কলেজ অর্থাৎ হিন্দু কলেজের একজন উজ্জ্বল ছাত্র ছিলেন। সুতরাং প্রাথমিক প্রথম শিক্ষাটা হিন্দু কলেজ, বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা, এবং তারপর আমাদের হাওড়ার শিবপুরের বিশপস কলেজে তিনি ভর্তি হন। কারণ তিনি খ্রিস্ট ধর্ম যেহেতু দীক্ষিত হয়েছিলেন, খ্রিস্ট ধর্মে, যেহেতু হিন্দু কলেজ সেখানে তো খ্রিস্টানরা সেইভাবে পড়তে পারছে না, তাই তিনি কিন্তু বাধ্য হয়ে বিশপস কলেজে তাকে আবার নতুন করে ভর্তি হতে হয়। শিক্ষা তো গেল, এবার দীক্ষা। 1843 সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। কবে? 1843 সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওই বছরেরই অর্থাৎ 1843 সালেরই 8ই ফেব্রুয়ারি, মাত্র 18 থেকে 19 বছর বয়সে তিনি মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি গির্জাতে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। এই ইনফরমেশন, এই তথ্যগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতেই হবে, কিছু তো করার নেই। 1843 সালে 8ই ফেব্রুয়ারি 18 থেকে 19 বছর বয়সে মিশন রো, অর্থাৎ এটা একটা রাস্তার নাম, কলকাতার মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি গির্জায় তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। তাকে কে দীক্ষিত করছেন, অর্থাৎ তার ধর্মান্তরণ কে করছেন? পাদ্রি ডিয়ালট্রি। পাদ্রি ডিয়ালট্রি তিনি তাকে এই ওল্ড মিশন চার্চে ধর্মান্তরিত করছেন, এবং এই পাদ্রি ডিয়ালট্রি তার মাইকেল নামটি রাখেন। অর্থাৎ এইটা যদি প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের মাইকেল নামটি কে রেখেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা হবে উত্তর যে পাদ্রি ডিয়ালট্রি। এরপর মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে, অর্থাৎ রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদন দত্ত 1843 সালের 8ই ফেব্রুয়ারি পরিচিত হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত নামে। তার দাম্পত্য সঙ্গী দুজন ছিলেন, রেবেকা টমসন ম্যাকটাভিশ এবং এমিলিয়া হেনরিয়েটা সোফি হোয়াইট। তাদের জন্ম মৃত্যু সালগুলোও রয়েছে, যদি খুব মাইনিউটলি না পড়লেও হবে, তবে একটু দেখে রাখা ভালো। সন্তান মাইকেলের দুজন সন্তান, নেপোলিয়ন ও শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা বললেই আমাদের নাটকের কথা মনে আসবে, মাইকেলের প্রথম নাটক, সুতরাং তার মেয়ের নামও কিন্তু ছিল শর্মিষ্ঠা। মৃত্যু 29শে জুন 1873, 49 বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয়। 29শে জুন 1873, ভীষণ
ইম্পর্টেন্ট এই তথ্যগুলো, জন্ম এবং মৃত্যুর যে সাল তারিখ, সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতেই হবে। আর সমাধিস্থল, কলকাতাতেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। কোথায় না, লোয়ার সার্কুলার রোড, লোয়ার সার্কুলার রোড সেমেট্রি, যেটা আমাদের কলকাতার, সেখানে কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছিল। আচ্ছা, এরপর আমরা সাহিত্য জীবনে একটু দেখি। মাইকেলের সাহিত্য জীবন। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। মধুসূদন দত্তকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তি বলে গণ্য করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তি। নবজাগরণ সাহিত্য কি সেটা আমরা সবাই মোটামুটি জানি, যে আমাদের হিন্দু কলেজে ডিরোজিওর যারা সঙ্গী ছিলেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, তাদের এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ঊনবিংশ শতাব্দীর যে যুবক সমাজ, তারা এক নতুন সাহিত্য ধারার এবং জীবনচর্যার প্রচলন করলেন। সেইটা হচ্ছে আমাদের নবজাগরণের সাহিত্য। তো সেই বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তি কিন্তু ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। এবং আরও একটা বিষয়, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিও কিন্তু হিসাবেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। বিদ্রোহী কবি বললেই আমাদের নজরুলের কথা মনে পড়ে, কিন্তু প্রথম বিদ্রোহী কবি যদি এটা বলা হয় তাহলে কিন্তু আমাদের বলতে হবে মাইকেল মধুসূদন দত্তের নাম। বাংলা ভাষায় তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করছেন। অমিত্রাক্ষর ছন্দের জনক আমরা সবাই জানি। এবং চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট এবং বা সনেটের তিনি প্রবর্তন করছেন বাংলা সাহিত্যে। তার সঙ্গে সঙ্গে পত্র সাহিত্য বা পত্রকাব্য, তার প্রবর্তনও কিন্তু মাইকেলের হাত ধরেই হচ্ছে। আমরা এরপর আসবো সেখানে। তাহলে এইখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার, নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তি, প্রথম বিদ্রোহী কবি এবং অমিত্রাক্ষর ছন্দ এবং চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক ছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এই ইনফরমেশনগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর আরও একটা বিষয়, যে ছদ্মনাম। মাইকেল মধুসূদন দত্ত কি কি ছদ্মনাম ব্যবহার করেছেন? মূলত দুটো, সাহিত্যের জন্য, কিন্তু আরও একটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন, সেটাতেও আমরা যাব। মূলত দুটি ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করেছেন। কি কি? টিমোথি পেন পোয়েম, টিমোথি পেন পোয়েম এবং এ নেটিভ। এই যে দুটো ছদ্মনাম, টিমোথি পেন পোয়েম এবং এ নেটিভ, এই দুটো ছদ্মনামে কিন্তু তিনি সাহিত্য রচনা করছেন। এবং মাদ্রাজ থেকে ফেরার সময় তিনি মিস্টার হোল্ট, এই ছদ্মনামটি কিন্তু গ্রহণ করেছিলেন। যখন মাদ্রাজ থেকে তিনি আবার ফিরে আসেন, তখন তিনি কিন্তু এই মিস্টার হোল্ট ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। তবে এটি কিন্তু তিনি কোনো সাহিত্যের জন্য ব্যবহার করেননি। সুতরাং মোট তিনটি ছদ্মনাম তার ছিল। দুটো ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করছেন, টিমোথি পেন পোয়েম এবং এ নেটিভ, এবং আরেকটি ছদ্মনাম তিনি ব্যবহারিক কাজে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিস্টার হোল্ট। এই টিমোথি পেন পোয়েম, এই যে ছদ্মনাম, সেই ছদ্মনামে তিনি কি লিখছেন? মাদ্রাজ সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল, মাদ্রাজ সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল, এই যে পত্রিকা, অর্থাৎ তিনি যখন মাদ্রাজে থাকছেন সেই সময়, তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তাকে বাড়িতে ত্যায্য করে দেওয়া হচ্ছে এবং তিনি কলকাতা থেকে মাদ্রাজে চলে যাচ্ছেন, সেই সময় মাদ্রাজে বসে এই মাদ্রাজ সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল পত্রিকায় তিনি অনেকগুলি গীতি কবিতা ও সনেট এবং খণ্ডকাব্য লিখেছিলেন। সেই গীতি কবিতা, সনেট এবং খণ্ডকাব্যগুলোতে তিনি কিন্তু এই ছদ্মনামটি ব্যবহার করেছেন। কি ছদ্মনাম? টিমোথি পেন পোয়েম। কোথায় ব্যবহার করছেন? মাদ্রাজে।
কোন পত্রিকায়? মাদ্রাস সার্কুলেটর অ্যান্ড জেনারেল ক্রনিকল। এবং কি লিখছেন? গীতি কবিতা, সনেট ও খণ্ডকাব্য। বেশ। এবং পরবর্তীকালে এ নেটিভ, এই যে ছদ্মনামটি, সেই নামে তিনি লিখছেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অনুবাদ মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, এটা আমরা জানি। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য আমাদের ক্ষেত্রে। এবং কি ছদ্মনামে করছেন? এ নেটিভ। এবং কি নাম দিচ্ছেন? নীল দর্পণ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। নীল দর্পণ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। বোঝা গেল? এই নামে কিন্তু তিনি নীল দর্পণের অনুবাদ করছেন এবং সেক্ষেত্রে তিনি এই এ নেটিভ ছদ্মনামটি কিন্তু ব্যবহার করছেন। আচ্ছা, এরপর আসি উপাধি। মাইকেল মধুসূদন দত্ত কি কি উপাধি পেয়েছেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তকে আমরা কি কি সম্মান বা আখ্যায় ভূষিত করেছি। এক তো মধুকবি, 2 নম্বর দত্তকুলোদ্ভব কবি, যেহেতু তার পরিবার ছিল দত্ত পরিবার, দত্তকুলের থেকে তিনি উদ্ভূত হয়েছিলেন, তাই তাকে বলা হচ্ছে দত্তকুলোদ্ভব কবি। এইটা কবি কুলভূষণ, বাংলা মহাকাব্যের জনক, বাংলা ট্র্যাজেডির জনক, বাংলা পত্র সাহিত্য বা পত্র কাব্যের জনক, বাংলা সনেটের জনক এবং অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। এই এতগুলো নামে কিন্তু আমরা মধুসূদন দত্তকে আখ্যায়িত করে থাকি। কি কি? মধুকবি, দত্তকুলোদ্ভব কবি, কবি কুলভূষণ, বাংলা মহাকাব্যের জনক, বাংলা ট্র্যাজেডির জনক, বাংলা পত্র সাহিত্যের জনক, সনেটের জনক এবং অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। সুতরাং আমাদের যে ধরনের প্রশ্ন হয় এমসিকিউ বেসড কোয়েশ্চেন, সেক্ষেত্রে যদি আমাদের 4টে অপশন দেওয়া থাকে এবং বলা হয় যদি এর মধ্যে কোনটি মধুসূদন দত্তের উপাধি কিংবা উপাধি নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এর মধ্যে থেকে যদি কোনো অপশন থেকে থাকে সেই অপশনটি কিন্তু আমাদের করতে হবে। এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে এই উপাধিগুলির মধ্যে এই যে কবি কুলভূষণ, এই উপাধিটি মাইকেলকে কে দিয়েছিলেন? দিয়েছিলেন আর এক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে এই কবি কুলভূষণ উপাধিটি মাইকেলকে ভূষিত করেছিলেন, এই উপাধি দিয়ে তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং এই একটা ভীষণ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং আমরা বুঝতেই পারছি এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে এই উপাধিগুলির মধ্যে কবি কুলভূষণ উপাধিতে কে ভূষিত করেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপর আমরা একটু মাইকেলের রচনাবলী যেগুলো রয়েছে, তিনি যা যা রচনা করেছেন তার একটু পরিচয়গুলো দেখে নিই, সাল তারিখগুলো একটু, কি কি তিনি লিখছেন, কোন ভাষায় লিখছেন এবং কি তার প্রকাশকাল, সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। সুতরাং সেইটা আমরা একটু দেখি। বাংলা কাব্য ও নাটক, বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত বাংলা কাব্য ও নাটকের মধ্যে প্রথমেই আসছে শর্মিষ্ঠা নাটক, 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। একেই কি বলে সভ্যতা, প্রহসন, 1860 খ্রিস্টাব্দ। বুড়ো শালিকের ঘাড়েরও 1860 খ্রিস্টাব্দ। পদ্মাবতী 1860, তিলোত্তমা সম্ভব কাব্য 1860, মেঘনাদ বধ কাব্য প্রথম ও দ্বিতীয় খণ্ড দুটো আলাদা আলাদাভাবে বেরোচ্ছে, সেটা কবে কি আমরা দেখব। মূলত 1861 খ্রিস্টাব্দ। ব্রজাঙ্গনা 1861, কৃষ্ণকুমারী 1861, বীরাঙ্গনা 1862, চতুর্দশপদী কবিতাবলী 1866, হেক্টর বধ 1871 এবং মায়া কানন তার মৃত্যুর পর 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বোঝা গেল তাহলে কি কি বাংলা সাহিত্যের বাংলা ভাষায় তিনি রচনা করছেন। এই নাটক এবং কাব্যগুলি তিনি রচনা করছেন এবং আমরা দেখছি মূলত 1859 থেকে 1874 এর মধ্যে কিন্তু তিনি বাংলা কাব্য ও নাটক লিখছেন। ইংরেজি রচনার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রথমে যেটা আমরা পাচ্ছি, দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট 1849 খ্রিস্টাব্দ। দি ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট, এই বানানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লেডি বানান আমরা সাধারণত যা দেখি সেটা কিন্তু নয়।
দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট 1849, দ্য অ্যাংলো স্যাকশন অ্যান্ড দ্য হিন্দু, এটি একটি বক্তৃতা, সেই বক্তৃতাটি পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশ হয় 1854 খ্রিস্টাব্দে। রত্নাবলী নাটকের অনুবাদ, ইংরেজি অনুবাদ 1858 খ্রিস্টাব্দ। শর্মিষ্ঠা, আবারও বানানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শর্মিষ্ঠা নাটকের অনুবাদ 1859। নীল দর্পণ, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, যেটার কথা আমরা একটু আগেই বলছিলাম, তার অনুবাদ 1861 খ্রিস্টাব্দ। সুতরাং ইংরেজির ক্ষেত্রে আমরা 1849 থেকে 1861 সাল পাচ্ছি, আর বাংলার ক্ষেত্রে 1859 থেকে 1874 পাচ্ছি। অর্থাৎ 1849 খ্রিস্টাব্দে প্রথম রচনা প্রকাশিত হওয়ার প্রায় 10 বছর পর কিন্তু তিনি বাংলা রচনা লিখছেন। কেমন বোঝা গেল? এটুকু কোনো সমস্যা হচ্ছে না তো? হলে কিন্তু একটু জানাবেন। আচ্ছা, এরপর আমরা তার রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয়গুলো একটু দেখে নেব, এইগুলো কিন্তু আমাদের একটু কাজে লাগবে। তাহলে প্রথম যে রচনা আমরা দেখতেই পেলাম আগের ক্ষেত্রে, দ্য ক্যাপটিভ লেডি। দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট 1849 খ্রিস্টাব্দ। এটি কি? এটি একটি কাব্যের সংকলন, দুটি কবিতা, দুটি দীর্ঘ কবিতার সংকলন হচ্ছে এই নামের কাব্যগ্রন্থটি। এখানে দুটো আলাদা আলাদা কবিতা রয়েছে, দ্য ক্যাপটিভ লেডি এটা একটা কবিতা, এবং ভিশনস অফ দ্য পাস্ট এটি একটি কবিতা। এই দুটো কবিতাকে নিয়ে একটা কাব্যগ্রন্থ হচ্ছে বা কবিতার সংকলন হচ্ছে, তার নাম দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট। পুস্তক আকারে এটি কবির প্রথম রচনা, পুস্তক আকারে এটি কবির প্রথম রচনা। প্রথম আমরা দেখছি 1849 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হচ্ছে, এবং পুস্তক আকারে কিন্তু এটি কবির প্রথম রচনা। এবং এটি কোথায় লিখছেন? মাদ্রাজে থাকাকালীন লিখছেন। যখন তিনি মাদ্রাজে রয়েছেন সেই সময় কিন্তু এটি লিখছেন। দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অফ দ্য পাস্ট কবিতা দুটি একত্রে এখানে প্রকাশিত হচ্ছে এই কাব্য সংকলনের মধ্যে। দ্বিতীয় আমরা কাব্যের কথা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। আমরা কাব্যেরটা আগে দেখে নিই, তারপর নাটকে আসব। তিলোত্তমা সম্ভব কাব্য 1860 খ্রিস্টাব্দ, মধুসূদনের লেখা প্রথম বাংলা কাব্য। মধুসূদন দত্তের লেখা প্রথম বাংলা কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। পুস্তক আকারে রচিত প্রথম রচনা দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অফ দ্য পাস্ট। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে পড়তে হবে আমাদের, যে কোনটা কি, কারণ এইগুলো একটু গুলিয়ে যায়। আমার মনে হয় না এরপর এই আলাদা আলাদা করে দেওয়ার পর সেটা আর খুব একটা গুলিয়ে যাবে। যাই হোক, তো মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটা? তিলোত্তমা সম্ভব কাব্য। অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য কিন্তু তিলোত্তমা সম্ভব। আমাদের এইটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য কোনটা? মেঘনাদ বধ নয়, কিন্তু অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য। যদিও ছন্দের সিদ্ধি তখনও আসেনি, সেইটা কিন্তু আসতে তখনও বেশ দেরি রয়েছে। এই কাব্যটি 4টি স্বর্গ রয়েছে। কটা স্বর্গ? 4টি স্বর্গ রয়েছে। কি কি? প্রথম ধবল শিখর, দ্বিতীয় ব্রহ্মপুরী তোরণ, তৃতীয় সম্ভব এবং চতুর্থ বাসব বিজয়। মনে থাকবে 4টি স্বর্গ কি কি? ধবল শিখর, ব্রহ্মপুরী তোরণ, সম্ভব এবং বাসব বিজয়। এই 4টি হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যের স্বর্গ। এরপর আসি সবচেয়ে বিখ্যাত যে আমাদের কাব্য, মধুসূদনের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বেশি আমাদের কাছে কাছের মনে হয় যে কাব্য, সেই মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এই ছবিটি আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, গৌতম হালদারের যে নাট্য রূপ দিয়েছেন বা অভিনয় করেন তার একটি দৃশ্য। আচ্ছা, এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক মহাকাব্য কোনটি?
এই মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের রচিত শ্রেষ্ঠ কাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। কাহিনী মূল রামায়ণের লঙ্কা কাণ্ডের মেঘনাদের বধের ঘটনা নিয়ে এই কাব্যটি রচিত হয়েছে। কোথা থেকে? মূল রামায়ণ কোন কাণ্ড? লঙ্কা কাণ্ড। সেখান থেকে মেঘনাদ বধের যে ঘটনা সেটা নিয়ে মেঘনাদ বধ কাব্য রচিত হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য কি, কাকে উৎসর্গ করা হয়েছে? মেঘনাদ বধ কাব্যটি উৎসর্গ করা হয়েছে দিগম্বর মিত্রকে। এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট তথ্য আমাদের, যে কোন কাব্য কাকে উৎসর্গ করা হচ্ছে সেটাও কিন্তু আমাদের একটু মনে রাখলে ভালো হয়, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। কাব্যটি উৎসর্গ করা হয়েছে দিগম্বর মিত্রকে। এই কাব্যটির প্রকাশনাগত যে তথ্য তার মধ্যে আমরা দেখি যে কবি নিজের সম্পাদনায় প্রথম খণ্ডের মধ্যে ছিল প্রথম থেকে পঞ্চম সর্গ, যা প্রকাশিত হচ্ছে 1861 সালের জানুয়ারি মাসে, এবং দ্বিতীয় খণ্ড যার মধ্যে ছিল ষষ্ঠ থেকে নবম সর্গ, সেটা প্রকাশিত হচ্ছে 1861 সালের জুন মাসে। ওই যে আমরা আগে বলছিলাম যে দুটো ভাগে প্রকাশিত হয়েছে 1861 খ্রিস্টাব্দেই, কিন্তু প্রকাশিত হচ্ছে দুভাবে। প্রথমটা জানুয়ারি মাসে, সেখানে ছিল প্রথম থেকে পঞ্চম সর্গ, এবং দ্বিতীয়টা হচ্ছে জুন মাসে, সেখানে রয়েছে ষষ্ঠ থেকে নবম সর্গ। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতেই হবে। 1862 খ্রিস্টাব্দে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি একত্রে সম্পাদনা করেন, অর্থাৎ আমরা এখন যেরকম পাই গোটাটা একসাথে, সেটা কবে? 1862 খ্রিস্টাব্দে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম এই একত্রে অর্থাৎ অখণ্ড মেঘনাদ বধ কাব্য সম্পাদনা করেন। আচ্ছা, এরপর 9টা সর্গ আমরা এখানেই পাচ্ছি, প্রথম থেকে নবম সর্গ পর্যন্ত। সুতরাং 9টি সম্পূর্ণ সর্গে বীরবাহুর নিধন সংবাদ প্রাপ্তি থেকে মেঘনাদের হত্যা এবং প্রমীলার চিতারোহণ, এই যে গোটা ঘটনাটা, এই মোট 3 দিন 2 রাত্রির ঘটনা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তাহলে 9টি সম্পূর্ণ সর্গে বীরবাহুর নিধন সংবাদ প্রাপ্তি থেকে মেঘনাদের বধ এবং প্রমীলার চিতারোহণ, এই যে গোটা ঘটনাটা, মোট 3 দিন 2 রাত্রির এই ঘটনা কিন্তু মেঘনাদ বধ কাব্যের মূল বিষয়। এরপর আমরা স্বর্গ নামগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম স্বর্গ অভিষেক, দ্বিতীয় স্বর্গ অস্ত্রলাভ, তৃতীয় স্বর্গ সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চম উদ্যোগ, ষষ্ঠ বধ, সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ, অষ্টম স্বর্গ প্রেতপুরী এবং নবম স্বর্গ সংস্ক্রিয়া। তাহলে প্রথম অভিষেক, দ্বিতীয় অস্ত্রলাভ, তৃতীয় সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চম উদ্যোগ, ষষ্ঠ বধ, সপ্তম শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী এবং নবম স্বর্গ হচ্ছে সংস্ক্রিয়া। এই 9টা স্বর্গ নিয়ে মেঘনাদ বধ কাব্য রচিত হচ্ছে। এরপর আমরা আসি ব্রজাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা কাব্য 1861 খ্রিস্টাব্দ। বোঝাই যাচ্ছে নাম থেকেই, ব্রজের যে অঙ্গনা অর্থাৎ ব্রজের যে নারী, তাদের নিয়ে কিন্তু এই কাব্যটি রচিত, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর একটা ধাঁচা বা একটা এসেন্স কিন্তু আমরা এই কাব্যের মধ্যে পাচ্ছি। প্রথমে এর নাম ছিল রাধা বিরহ। ব্রজাঙ্গনা কাব্যের প্রথম কি নাম ছিল? রাধা বিরহ। রাজনারায়ণ বসুকে লেখা একটি চিঠিতে এর উল্লেখ আমরা পাই। এই কাব্যটি মেঘনাদ বধ কাব্যের আগে লেখা হলেও পরে প্রকাশিত হয়। তাহলে ব্রজাঙ্গনা কাব্য লিখিত হচ্ছে মেঘনাদ বধ কাব্যের আগে, কিন্তু প্রকাশিত হচ্ছে কিন্তু তারপর। এটি হচ্ছে বাংলায় লেখা প্রথম ওড বা স্তবকবদ্ধ কাব্য। বাংলায় লেখা প্রথম ওড, আমরা ইংরেজির ক্ষেত্রে পড়েছি ওড টু দ্য নাইটিঙ্গেল, বিখ্যাত কাব্য। সেই ওড যে ধরনের সাহিত্য, সেই বাংলায় লেখা প্রথম ওড বা স্তবকবদ্ধ কাব্য কিন্তু এই ব্রজাঙ্গনা কাব্য, এটিই প্রথম বাংলার ওড। বিষয় কি? কৃষ্ণ বিরহে শোকাতুরা রাধার মর্মব্যথা এবং বিলাপ এই কাব্যের মূল বক্তব্য। কাব্যের একটাই স্বর্গ যার নাম বিরহ। দ্বিতীয় স্বর্গ যা বিহার নামে তিনি লিখতে পরিকল্পনা করেছিলেন, কিন্তু লেখার অবকাশ আর তার হয়নি। তাহলে ব্রজাঙ্গনা কাব্য, যার পূর্ব নাম ছিল রাধা বিরহ, তার স্বর্গনাম কি? একটাই স্বর্গনাম হচ্ছে বিরহ।
বিহার নামে আরো একটি স্বর্গ তিনি লিখবেন ভেবেছিলেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এই ব্রজাঙ্গনা কাব্যের আর একটি ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, একমাত্র এই কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে লেখা নয়। মধুসূদন দত্তের একমাত্র কাব্য যা অমিত্রাক্ষর ছন্দে লেখা নয়, সেটা হচ্ছে কিন্তু এই ব্রজাঙ্গনা কাব্য। কেমন? এবং এই ব্রজাঙ্গনা কাব্য কাকে উৎসর্গ করছেন? ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়কে এই ব্রজাঙ্গনা কাব্য উৎসর্গ করা হচ্ছে। এরপর আমরা আসব বীরাঙ্গনা কাব্য, বাংলার প্রথম পত্রকাব্য। 1862-তে প্রকাশ পাচ্ছে। বাংলা সাহিত্যের ইতিহাসের এটি প্রথম পত্রকাব্য, অর্থাৎ পত্রের আকারে লিখিত কাব্য, তাই তো? এটি কোথা থেকে তিনি নিচ্ছেন? যে ওভিডের হেরোইডস বলে যে কাব্য, সেই হেরোইডস কাব্যের অনুসরণে তিনি এই কাব্যটি রচনা করছেন। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের ওপর গ্রিক কবিদের একটা বিরাট প্রভাব আছে এবং পাশ্চাত্য কবিদের বেশ খানিকটা প্রভাব রয়েছে। সুতরাং এই যে কাব্যগুলি, এই বীরাঙ্গনা কাব্য, তিনি কিন্তু কাকে অনুসরণ করছেন? ওভিড, কবি ওভিডের হেরোইডস যে কাব্য, সেই কাব্যকে অনুসরণ করে তিনি এই বীরাঙ্গনা কাব্য রচনা করছেন। এর বিষয় কি না, পৌরাণিক প্রেমিকা নারীদের প্রিয়ের প্রতি লিখিত পত্র। এই প্রত্যেকটা পত্র হচ্ছে আমাদের যে পুরাণ সাহিত্যের বা মহাকাব্যের যে নায়িকারা রয়েছেন, বা কোথাও কোথাও তারা নায়িকা না হলেও তারা হয়তো উপেক্ষিতা নায়িকা, তো তারা তাদের যে প্রিয় তার প্রতি তাদের যে মনের কথা সেটা যখন লিখছেন, সেটা কাব্যের আকারে এবং তার ফরম্যাটটা চিঠি বা পত্র, সেইটা কিন্তু এই বীরাঙ্গনা কাব্যেই আমরা প্রথম দেখতে পাচ্ছি। এই কাব্যটি বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছে। তাহলে বীরাঙ্গনা কাব্য কাকে উৎসর্গ করা হয়েছে? বিদ্যাসাগরকে। কাব্যটিতে মোট 11টি পত্র আছে, 11টি সম্পূর্ণ পত্র আছে। কেমন? কাব্যটিতে মোট 11টি সম্পূর্ণ পত্র আছে। কার কার? দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, এই দ্বারকানাথ মানে দ্বারকার নাথ অর্থাৎ কৃষ্ণ, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কেকয়ী, কৈকেয়ী নয় কিন্তু কেকয়ী, লক্ষণের প্রতি শূর্পণখা, এখানেও বানানটা নজরে রাখতে হবে, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতি, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুরবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা। এই 11টি সম্পূর্ণ পত্র বা পত্রকাব্য এখানে রয়েছে এবং একমাত্র অসমাপ্ত পত্রের একটি উল্লেখ পাওয়া যায়, সেটি হচ্ছে নলের প্রতি দময়ন্তী। কেমন? এটুকু নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো? সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, শর্মিষ্ঠা নাটক নিজে লিখেছেন এবং অনুবাদও করেছেন। বেশ, আচ্ছা, এরপর আমরা আসি চতুর্দশপদী কবিতাবলী। 1866 খ্রিস্টাব্দে চতুর্দশপদী কবিতাবলী লেখা হচ্ছে, অর্থাৎ যে কবিতাবলীর মধ্যে চতুর্দশ পদ বা পংক্তি আমরা পাচ্ছি, অর্থাৎ সনেট যাকে আমরা ইংরেজিতে বলছি, সেই সনেটের একটা বাংলা ভার্সন আমরা বলতে পারি, সেই চতুর্দশপদী কবিতাবলী। এটি কবির শেষ কাব্য। হ্যাঁ, এক মিনিট, শ্রেয়া বলুন। শ্রেয়া, শ্রেয়া, আমি শুনতে পাচ্ছি, বলুন। কিছু বলবেন? কোনো কারণে বোধহয় শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমরা, ও আচ্ছা, হাত লেগে গেছে, ঠিক আছে, কোনো ইস্যু নয়। বেশ, আমরা তাহলে আবারও কি ল্যাপটপের চার্জার। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি, চতুর্দশপদী কবিতাবলী। এটি কবির শেষ কাব্য। প্রথমটি মনে আছে নিশ্চয়ই, এবং এটি কিন্তু শেষ।
এতে মোট 102টি সনেট আছে, মনে রাখতে হবে, এতে মোট 102টি সনেট আছে। এবং এই কাব্যের প্রথম সনেট কি? বঙ্গভাষা। এই কাব্যের প্রথম সনেট বঙ্গভাষা, যা পূর্বে কবি মাতৃভাষা নামে রচিত হয়েছিল। কেমন? তাহলে মোট 102টি সনেট রয়েছে। প্রথম সনেট বঙ্গভাষা, যার পূর্ব নাম ছিল কবি মাতৃভাষা। এবং শেষ সনেট সমাপ্তে, সমাপ্ত নয়, সমাপ্তি নয়, সমাপ্তে। ভীষণভাবে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। এবং এই চতুর্দশপদী কবিতাবলীর উল্লেখযোগ্য সনেট রয়েছে শকুন্তলা। কেমন? এবং বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা আত্মবিলাপ এবং বঙ্গভূমির প্রতি আমরা আমাদের ভীষণ পরিচিত, তাই না? আমরা সবাই এই দুটোর কথা জানি। তো সেই আত্মবিলাপ এবং বঙ্গভূমির প্রতি কিন্তু লিখিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কলমে, অর্থাৎ বাংলা গীতি কবিতার জনকও কিন্তু আমরা মাইকেল মধুসূদন দত্তকে বলতে পারি। কেমন? আচ্ছা, নেক্সট, এরপর আমরা আসি হেক্টর বধ, 1871 খ্রিস্টাব্দ। এই হেক্টর বধই হচ্ছে মধুসূদনের একমাত্র গদ্য রচনা। তিনি কবিতা লিখছেন, সনেট বা আমরা এই কাব্য সাহিত্য সেগুলো পাচ্ছি, আমাদের কাব্য নাট্য পাচ্ছি, এবং আমরা কি পাচ্ছি? নাটক পাচ্ছি। কিন্তু গদ্যের ক্ষেত্রে মধুসূদনের একমাত্র গদ্য রচনা কিন্তু এই হেক্টর বধ। কেমন? এবং এটি মধুসূদনের শেষ রচনা। সমস্ত রচনার মধ্যে এই রচনাটি কিন্তু শেষ রচনা, হেক্টর বধ। এবং এটি অসম্পূর্ণ, কারণ শেষ রচনা শেষ সময়ে এসে তিনি অসুস্থ শরীরে সেটা লিখছেন এবং শেষ পর্যন্ত শেষ করে যেতে পারলেন না। ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত এটি লিখিত হয়েছিল। কত? ষষ্ঠ, অর্থাৎ 6 নম্বর পরিচ্ছেদ পর্যন্ত তিনি লিখতে পেরেছিলেন। এর উৎস কি? হোমারের ইলিয়াদের কাহিনী এর মূল বিষয়। আগেই বলছিলাম আমরা যে গ্রিক কবিরা মাইকেল মধুসূদনকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। তো এখানেও কিন্তু আমরা তখন ওভিডের কথা পেয়েছি, এখন হোমারের কথা পাচ্ছি। হোমারের ইলিয়াড আমাদের সারা পৃথিবীর যে মহাকাব্য তার মধ্যে একটি অন্যতম মহাকাব্য ইলিয়াদ, সেই ইলিয়াদের কাহিনী কিন্তু এর মূল বিষয়, এই হেক্টর বধের মূল বিষয়। এবং ট্রয়ের বীরকুমার হেক্টর এই কাহিনীর নায়ক, এবং এই গদ্য আখ্যানে নাম ধাতুর অজস্র ব্যবহার আমরা দেখতে পাই। এই হচ্ছে হেক্টর বধের মূল বিষয়। এরপর আমরা আসি মাইকেলের নাট্যকার সত্তায়। মাইকেল মধুসূদন দত্ত একজন বহুমুখী প্রতিভার অধিকারী, এবং কবি মাইকেল মধুসূদনকে আমরা যতটা চিনি, যতটা জানি, যতটা আদর করি, ততটা কিন্তু আমরা নাট্যকার মধুসূদনের কথা বলি না। কিন্তু নাট্য সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু মধুসূদন দত্ত এক উজ্জ্বল প্রতিভার অধিকারী। বহুমুখী প্রতিভায় অধিকারী মাইকেল মধুসূদনের অনালোচিত নাট্য প্রতিভা তার কাব্য প্রতিভার মতোই যুগান্তকারী ও প্রভাবশালী। মূলত নাটকের সূত্র ধরেই বাংলা সাহিত্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদনের প্রথম আবির্ভাব ঘটে। কবি মধুসূদন কিন্তু প্রথম আসেননি বাংলা সাহিত্যের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার প্রথম রচনা ইংরেজিতে কবিতা হলেও বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু নাটক ছিল তার প্রথম রচনা, কবিতা কিন্তু নয়। কেমন? এরপর একটা উক্তি আমরা দেখি যে মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার নহেন বটে, কিন্তু পাশ্চাত্য নাটকের অনুসরণে তিনি প্রথম সার্থক নাটক লিখিয়া বাংলার ভবিষ্যৎ নাট্য সাহিত্যের একমাত্র পথ সুস্পষ্ট রূপে চিহ্নিত করিয়া যান। কি বলছেন? মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার নহেন, কিন্তু পাশ্চাত্য নাটকের অনুকরণে তিনি প্রথম সার্থক নাটক লিখিয়া বাংলার ভবিষ্যৎ নাট্য সাহিত্যের একমাত্র পথ সুস্পষ্ট রূপে চিহ্নিত করিয়া যান। কে বলছেন? ডক্টর অজিত কুমার ঘোষ, তার যে নাটকের ইতিহাসের যে বই, সেখানে তিনি বলছেন যে মধুসূদন প্রথম নাট্যকার না হলেও তিনি কিন্তু এই সংস্কৃত নাটকের যে ধারা, সেখান থেকে বাংলা নাটককে বের করে আনলেন এবং পাশ্চাত্য নাটকের অনুকরণে প্রথম সার্থক নাটক রচনা করলেন। মাইকেল মধুসূদন তখনকার শিক্ষিত সম্প্রদায়ের জন্য নাটক লিখতে
প্রবৃত্ত হন। যেহেতু তিনি নবজাগরণের যে সাহিত্য তার অন্যতম পুরোধা ছিলেন, আমরা আগেই পড়লাম, এবং প্রেসিডেন্সি কলেজ এবং তার যে সঙ্গী সাথী সেগুলো তার উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। সুতরাং সেই কারণে তিনি যখন লিখতে শুরু করলেন, তা কিন্তু শিক্ষিত যুব সমাজদের জন্যই কিন্তু তিনি লেখাটা শুরু করলেন। এবং এই কারণেই কিন্তু তার আবির্ভাবে বাংলা নাটক সংস্কৃত নাটকের প্রভাব থেকে মুক্ত হয়ে পাশ্চাত্যের খানিকটা অনুকরণ করতে শুরু করলো। তিনি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের বন্দিশালা থেকে নাট্য ভারতীকে উদ্ধার করে আধুনিক সাজসজ্জা অলঙ্কারে ভূষিত করলেন। এটাও অজিত কুমার ঘোষের একটি কথা। তিনি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের বন্দিশালা থেকে নাট্য ভারতীকে উদ্ধার করে আধুনিক সাজসজ্জা অলঙ্কারে ভূষিত করলেন। পাশ্চাত্য নাট্য সাহিত্যের ধারায় তার নাটকও পঞ্চ অঙ্কে বিভক্ত, এবং এই প্রত্যেকটা অঙ্ক আবার কতগুলি গর্ভাঙ্কে বিভক্ত। পাশ্চাত্য নাটকের যে ফরম্যাট আমরা দেখেছি, কাব্যতত্ত্বের ক্ষেত্রে আমরা পড়েছি ট্র্যাজেডি বা অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব পড়তে গিয়ে, যে পাশ্চাত্য নাটকের যে ফরম্যাট, 5টা অঙ্ক বিশিষ্ট নাটক, পূর্ণাঙ্গ নাটক, সেই 5টা অঙ্ক এবং তার অন্তর্গত যে গর্ভাঙ্ক, সেইটা নিয়ে যে পাশ্চাত্য নাটকের যে ধাঁচা, সেইটা কিন্তু মধুসূদনও আমাদের বাংলা নাটকের ক্ষেত্রে প্রয়োগ করলেন। এবং তার নাটকের সর্বপ্রধান বৈশিষ্ট্য কাহিনীর ঐক্য, অর্থাৎ একটা ঘটনা পরম্পরা বা একটা কাহিনীর পারম্পর্য, সেইটা কিন্তু মধুসূদনের নাটকেই প্রথম আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর নাটক তিনি লিখতে তো শুরু করলেন, কিন্তু সব কিছুর পেছনেই তো একটা কারণ থাকে। তিনি হঠাৎ করে একদিন তো ভাবলেন না যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাটক লিখতে শুরু করব, সেটা হয় না যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই। সুতরাং এর একটা সূত্রপাতের কাহিনী আছে। সেটি হচ্ছে 1858 খ্রিস্টাব্দে পাইকপাড়ার জমিদার সিংহদের বাড়িতে, অর্থাৎ বেলগাছিয়া থিয়েটারে, রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে কবি আক্ষেপ করে বন্ধুকে লিখলেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রাঢ়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। অর্থাৎ এই যে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক, তার যে অভিনয়, সেটা তাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি, তার ভালো লাগেনি। সুতরাং কারণ তিনি পাশ্চাত্য নাটক সাহিত্য পড়ে অভ্যস্ত হচ্ছেন, তার এই সংস্কৃত নাটকের এই পুনরাবৃত্তি তার ভালো লাগছে না। সেই জন্য তিনি কি বললেন যে অলিক কুনাট্য রঙ্গে, অর্থাৎ এই ঘটনা কল্পনা সবই যেন অলিক, তার কোনো ভিত্তি নেই। সেই অলিক কুনাট্য, অর্থাৎ যে নাট্য ভালো নাট্য নয়, সেই কুনাট্য রঙ্গে মজে লোকে রাঢ়ে বঙ্গে, আমাদের এই রাজ বাংলা, আমাদের বঙ্গদেশের যে রাঢ় বাংলা, সেই রাঢ় বাংলার লোক এই অলিক কুনাট্য রঙ্গে মজে রয়েছেন, যা দেখে তার প্রাণে ব্যথা বাজছে, তিনি সইতে পারছেন না। এই কারণে বাংলা নাটকের এই দৈন্যদশা দূর করতে তিনি স্বয়ং নাট্য রচনায় মনোনিবেশ করলেন। সুতরাং এইটা কিন্তু নাট্যকার মধুসূদনের জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই সময় থেকে এই যে ঘটনাটা যদি না ঘটতো, এই বেলগাছিয়া থিয়েটারে যদি রত্নাবলী নাটকের অভিনয় না দেখতে যেতেন, তাহলে কিন্তু হয়তো আমরা নাট্যকার মধুসূদনকে পেতামই না। সুতরাং এই ঘটনাটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমরা আসি তার নাট্যাবলী, তার যে নাটকগুলো তিনি রচনা করেছেন সেগুলোর কিছু সংক্ষিপ্ত পরিচয়। প্রথম, আবারও ইংরেজি, প্রথম লিখছেন রিজিয়া, এমপ্রেস অফ ইন্ডি, ইন্ডিয়া নয় কিন্তু, ইমপ্রেস অফ ইন্ডি, ইন্ডি মানে যদিও ইন্ডিয়া, সেই ক্ষেত্রে নাটকটির নাম কি তাহলে? রিজিয়া এমপ্রেস অফ ইন্ডি। আনুমানিক 1849 সালে তিনি কিন্তু লিখছেন। মধুসূদন দত্তের প্রথম ইংরেজি ভাষায় রচিত নাটক, এইটা কিন্তু এই রত্নাবলীর আগের ঘটনা। তিনি কিন্তু সূত্রপাতটা তিনি করেছিলেন ইংরেজি ভাষায় বেশ কিছুদিন আগে, কিন্তু বাংলায় নাটক রচনার ক্ষেত্রে কিন্তু ওই ঘটনাটি তাকে ভীষণভাবে মোল্ড করেছিল। মধুসূদন দত্তের প্রথম ইংরেজি ভাষায় রচিত নাটক তাহলে কি?
রিজিয়া বা প্রথম রচিত নাটকও কিন্তু রিজিয়া। এটি একটি ঐতিহাসিক নাটক। আমরা সুলতানা রাজিয়ার কথা জানি, সেই আমাদের মোগল যে এমপ্রেস, আমাদের যে সম্রাজ্ঞী সুলতানা রাজিয়া, তার জীবন নিয়ে ইতিহাস আশ্রিত যে নাটক সেটি হচ্ছে এই রিজিয়া। এটি ইংরেজি অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়। মাদ্রাজে থাকাকালীন এই নাটকটি তিনি রচনা করেন এবং ইউরেশিয়ান পত্রিকায় নাটকটি প্রথম প্রকাশিত হয়। তাহলে এই রিজিয়া সম্পর্কিত যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যেটি প্রথম ইংরেজি ভাষায় রচিত নাটক, ঐতিহাসিক নাটক, ইংরেজি অমিত্রাক্ষর ছন্দে রচিত, মাদ্রাজে থাকাকালীন তিনি লিখছেন এবং ইউরেশিয়ান পত্রিকায় এই নাটকটি প্রকাশিত হচ্ছে। এরপর বাংলা নাটক শর্মিষ্ঠা 1859। মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা নাটক। পুরাণ থেকে কাহিনী গ্রহণ করে মধুসূদনই বাংলা সাহিত্যে সর্বপ্রথম মৌলিক পৌরাণিক নাটক রচনা করেন। পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে মাইকেল মধুসূদন দত্তই কিন্তু বাংলা সাহিত্যে সর্বপ্রথম মৌলিক পৌরাণিক নাটক রচনা করেন। এতদিন কি হচ্ছিল, সংস্কৃত নাটকেরই বাংলায় অনুবাদ হচ্ছিল, কোনোটাই মৌলিক নাটক ছিল না। কিন্তু মধুসূদনই প্রথম এই শর্মিষ্ঠা নাটকে মৌলিক পৌরাণিক নাটক রচনা করলেন। শর্মিষ্ঠা তেমন একটি নাটক। এই নাটকের মূল উৎস মহাভারতের আদি পর্ব। মহাভারতের আদি পর্ব থেকে তিনি এই নাটকের কাহিনী সংগ্রহ করছেন। এটি আধুনিক পাশ্চাত্য শৈলীতে রচিত প্রথম বাংলা নাটক। আধুনিক পাশ্চাত্য শৈলীতে, অর্থাৎ ওই অঙ্ক এবং গর্ভাঙ্ক বিশিষ্ট যে নাটক শৈলী, নাট্যশৈলী, সেই শৈলীতে রচিত প্রথম বাংলা নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এর আখ্যান বস্তু মহাভারতের আদি পর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর ত্রিকোণ প্রেমের কাহিনী। রাজা যযাতি, শর্মিষ্ঠা এবং দেবযানী, শুক্রাচার্যের কন্যা দেবযানী, তাদের যে ত্রিকোণ প্রেম, তার সেই কাহিনী নিয়ে এই শর্মিষ্ঠা নাটক রচিত। অবশ্য পাশ্চাত্য নাট্য শৈলীতে লিখলেও মাইকেল এই নাটকে কিন্তু সংস্কৃত শৈলীকে সম্পূর্ণ বর্জন করেননি। পাশ্চাত্য শৈলীতে লিখলেও যেহেতু প্রথম লিখছেন, একেবারে বর্জন কিন্তু তিনি সংস্কৃত নাটককে করছেন না। বেলগাছিয়া রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে নাটকটি অভিনীত হয়। অর্থাৎ শর্মিষ্ঠা নাটক কোথায় অভিনীত হচ্ছে? বেলগাছিয়া রঙ্গমঞ্চে। ভীষণ ইম্পর্টেন্ট একটি তথ্য যে শর্মিষ্ঠা নাটক কোথায় অভিনীত হচ্ছে? বেলগাছিয়া রঙ্গমঞ্চে। নাটকটি 5টি অঙ্কে বিভক্ত, যেহেতু পঞ্চাঙ্ক নাটক আমরা বুঝতেই পারছি না। মধুসূদনের প্রায় সমস্ত নাটকই, প্রহসনগুলো ছাড়া সব নাটকই পঞ্চাঙ্ক নাটক। এবং এর প্রধান চরিত্র কি কি? শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, শুক্রাচার্য এবং বকাসুর। এই চরিত্রগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যাতে এই ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আসলে সেটা আমাদের মিস না হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটক 1860 খ্রিস্টাব্দে রচিত হচ্ছে। কত? 1860। মধুসূদনের দ্বিতীয় নাটক এই পদ্মাবতী। প্রথম নাটক হলো শর্মিষ্ঠা বাংলা নাটকের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে পদ্মাবতী। এই নাটকটি কলির সংলাপ এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত। গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে এটি রচিত হচ্ছে। গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে এই নাটকটি রচিত হচ্ছে। আবার গ্রিক পুরাণ, অর্থাৎ গ্রিক সাহিত্যের প্রতি মাইকেলের যে অনুরাগ, সেই অনুরাগ কিন্তু বারবার প্রকাশিত হয়েছে তার কাব্য এবং নাট্যে। সুতরাং এই গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ডের যে কাহিনী, সেইটি অবলম্বনে এটি রচিত হচ্ছে। এটিও একটি পঞ্চমাঙ্ক বিশিষ্ট নাটক। প্রধান চরিত্র রয়েছে ইন্দ্রনীল, কলি, শচীদেবী, রতিদেবী, মূরজা দেবী, পদ্মাবতী ইত্যাদি। আরও চরিত্র রয়েছে, কিন্তু প্রধান চরিত্র এরাই। এটিও কিন্তু একটি পৌরাণিক নাটক। তবে এই নাটকের ভিত্তি পুরোপুরি কিন্তু ভারতীয় পুরাণ নয়। কোন পুরাণ? গ্রিক পুরাণ। সেই গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড বলে যে অংশটি রয়েছে, সেইটাকে তিনি কিন্তু ভারতীয় পুরাণের মোড়কে, গ্রিক পুরাণটাকেই পুরোপুরি তুলে আনছেন না, তাকে ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করছেন। কি বিষয়বস্তু? এই যে 3 দেবী, সেই 3 দেবী শচী, রতি এবং মূরজা, এই 3 দেবীর মধ্যে রতিকে এই রাজা ইন্দ্রনীল শ্রেষ্ঠ সুন্দরী বলে নির্বাচিত করছেন। তখন কি হচ্ছে? অন্যান্য 2 দেবী এই ইন্দ্রনীলের প্রতি
রুষ্ট হচ্ছেন এবং ইন্দ্রনীলের জীবনে তারা বিপর্যয় নামিয়ে আনছেন, যেটা সাধারণত হয়ে থাকে যে কোনো পুরাণের ক্ষেত্রে। এবং শেষে রতি ও ভগবতীর চেষ্টায় ইন্দ্রনীল উদ্ধার পাচ্ছেন এবং বিচ্ছিন্না স্ত্রী পদ্মাবতীর সঙ্গে তার মিলন ঘটছে। এই যে মিলন ঘটছে, ইন্দ্রনীলের সঙ্গে পদ্মাবতীর মিলন ঘটছে, এই জায়গাটাও কিন্তু তিনি ওই গ্রিক পুরাণ থেকে সরে আসছেন। কারণ গ্রিক পুরাণের ক্ষেত্রে আমরা দেখব এই যে দুটো চরিত্র তাদের কিন্তু মিলন হচ্ছে না। গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড একটি ট্র্যাজিক পরিণতি পাচ্ছে বা বিয়োগান্তক পরিণতি পাচ্ছে, কিন্তু মাইকেলের হাতে এই পদ্মাবতী নাটক কিন্তু হয়ে উঠছে একটি ট্র্যাজি কমেডি, অর্থাৎ শেষটা কিন্তু মিলনান্তকই হচ্ছে। মূল এই যেটা এক্ষুনি বললাম, গ্রিক মূল আখ্যানটি বিয়োগান্তক হলেও মাইকেল নাটকটিকে ইংরেজি ট্র্যাজি কমেডির হাতে ধাঁচে করছেন মিলনান্তক। এবং এই নাটকে সংস্কৃত নাট্যরীতির প্রভাব কিন্তু অল্প। আগেরটাই কিন্তু তিনি পুরোপুরি বর্জন করছেন না, বেশ খানিকটা রাখছেন। এই নাটকে কিন্তু সেই সংস্কৃত নাট্যরীতির প্রভাব অনেকটাই অল্প। নাট্য নির্মাণ বা প্লট নির্মাণ, নাটকীয় দ্বন্দ্ব উপস্থাপনা, চরিত্র চিত্রণ, এই সমস্ত বিষয়ে কিন্তু মাইকেল আগের থেকে অনেক পরিণত এই নাটকের ক্ষেত্রে। শর্মিষ্ঠা নাটকে তার যে ত্রুটিগুলো দেখা যাচ্ছিল সেটা কিন্তু এই নাটকে তিনি অনেকটাই কাটিয়ে উঠছেন। এইবার আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে পদ্মাবতী নাটকের ক্ষেত্রে, যে কোন চরিত্র কোন গ্রিক পুরাণ, এই যে অ্যাপেল অফ ডিসকর্ডের যে চরিত্রগুলো ছিল, কে কোন চরিত্র থেকে অনুপ্রাণিত। শচী হচ্ছেন জুনো, মুরজা হচ্ছে প্যালাস, রতি হচ্ছেন ভেনাস, ইন্দ্রনীল হচ্ছেন প্যারিস, প্যারিস নয় কিন্তু প্যারিস, কেমন, আর পদ্মাবতী হচ্ছেন হেলেন। অর্থাৎ এই জুনো, প্যালাস এবং ভেনাস, এই যে তিন দেবী, তার সঙ্গে রাজকুমার প্যারিস এবং রাজকুমারী হেলেন, এই যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলিকে কিন্তু তিনি বাংলা পৌরাণিক নাটকের আদল দিচ্ছেন। সেখানে জুনো হচ্ছেন শচী, প্যালাস হয়ে যাচ্ছেন মুরজা, ভিনাস হচ্ছেন রতি, প্যারিস হচ্ছেন ইন্দ্রনীল এবং হেলেন হচ্ছেন পদ্মাবতী। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কে কোন চরিত্রের প্রভাবিত হয়ে যাচ্ছেন। এরপর কৃষ্ণকুমারী নাটক। আমাদের মধুসূদনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে কৃষ্ণকুমারী নাটক। কত সালে? 1861 সালে প্রকাশিত হচ্ছে। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী নাটক, এবং প্রথম ঐতিহাসিক নাটকও কিন্তু এই কৃষ্ণকুমারী নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক এবং প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হচ্ছে কিন্তু এই কৃষ্ণকুমারী নাটক। কোথা থেকে তিনি এর উৎস পাচ্ছেন? যে টডের যে রাজস্থান বই, অর্থাৎ অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এই বইয়ের 16 অধ্যায়ের যে কৃষ্ণকুমারী নাটকের কাহিনী বর্ণিত, কৃষ্ণকুমারীর কাহিনী বর্ণিত হয়েছে, সেইখান থেকে তিনি কিন্তু এই নাটকের কাহিনী উৎস পাচ্ছেন। কোথা থেকে? টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানের 16 পরিচ্ছেদে বা 16 অধ্যায়ে রাজকুমারীর কৃষ্ণকুমারীর কাহিনী থেকে তিনি এর উৎস পাচ্ছেন। এই কৃষ্ণকুমারী নাটক প্রকাশিত হচ্ছে 1861 সালে, আমরা দেখতেই পাচ্ছি। তার প্রথম সংস্করণ হচ্ছে 1268 সালে। প্রথম সংস্করণ হচ্ছে 1268 সালে, অর্থাৎ 1861তেই, এবং তৃতীয় সংস্করণ হচ্ছে অগস্ট মাসে 1869 খ্রিস্টাব্দে। অর্থাৎ মাত্র 8 বছরের মধ্যে কিন্তু 3টে সংস্করণ প্রকাশিত হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের। এই নাটকের মুদ্রণ ব্যয় বহন করছেন কে? মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। এই যে কৃষ্ণকুমারী নাটক, সেই নাটক মুদ্রিত বা মুদ্রণ করতে যে খরচ, সেই খরচ কিন্তু বহন করছেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। নাটকটি কোথায় কোথায় অভিনীত হচ্ছে সেটার একটা তথ্য আমরা একটু দেখে নেব। 1867 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি শোভাবাজার নাট্যশালায় এই নাটক অভিনীত হচ্ছে। 1867 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি শোভাবাজার নাট্যশালা এটি প্রথম অভিনীত হচ্ছে। এরপর জোড়াসাঁকো নাট্যশালা, 1873 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি ন্যাশনাল থিয়েটার, 1874 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি গ্রেট ন্যাশনাল থিয়েটারে নাটকটি কিন্তু অভিনীত হচ্ছে।
অর্থাৎ শোভাবাজার নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, ন্যাশনাল থিয়েটার এবং গ্রেট ন্যাশনাল থিয়েটার, এই সমস্ত জায়গাতেই কিন্তু কৃষ্ণকুমারী নাটক অভিনীত হচ্ছে, অর্থাৎ দর্শকের কাছেও কিন্তু এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এর প্রধান চরিত্র কি কি? রাজকুমারী কৃষ্ণকুমারী, তার বাবা ভীমসিংহ, মানসিংহ, ধনদাস, মদনিকা এবং বিলাসবতী। এই যে ধনদাস, মদনিকা এবং বিলাসবতী, এর যে কাহিনী সেইটা কিন্তু এই টরের রাজস্থানে ছিল না। এই কাহিনীটির সঙ্গে কিন্তু সংযুক্ত করেছেন মধুসূদন নিজে। অর্থাৎ এই ধনদাস, মদনিকা, বিলাসবতীর কাহিনীকে নাট্যকার মূল কাহিনীর সঙ্গে সংযুক্ত করেছেন। এটি কিন্তু টরের রাজস্থানে ছিল না। এরপর আমরা আসব প্রহসনে। মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার কোথায় শ্রেষ্ঠ স্ফুরণ ঘটছে তার প্রহসনের ক্ষেত্রে। প্রহসন কি আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের সমাজের কোনো একটি বিশেষ বিষয়কে, সাধারণত খারাপ বা কু বিষয়কে নিয়ে যে ছোট ধরনের নাটিকা গোছের বিষয়গুলি রচিত হয়, অর্থাৎ তাকে ব্যঙ্গ করে, সেইটিকে কিন্তু আমরা প্রহসন বলে থাকি। প্রথম কি লিখছেন? একেই কি বলে সভ্যতা। কবে? 1860। প্রহসনগুলি মধুসূদনের সর্বাধিক শিল্প সফল রচনা। পাইকপাড়ার বিদ্যোৎসাহী জমিদার সিংহ ভ্রাতাদের অনুরোধে মাইকেল এই নাটকটি রচনা করছেন। কার অনুরোধে রচনা করছেন? পাইকপাড়ার সিংহ ভ্রাতা জমিদার, পাইকপাড়ার জমিদার যার সিংহ বাড়ি, সেই সিংহদের যে দুই ভ্রাতা ছিলেন তাদের অনুরোধে মাইকেল এই নাটকটি রচনা করছেন, অর্থাৎ প্রহসনটি রচনা করছেন। এর বিষয় কি? এর বিষয় হচ্ছে ইংরেজি শিক্ষিত নব্য বাবু সম্প্রদায়ের উচ্ছৃঙ্খলতার প্রতি ব্যঙ্গ। ইংরেজি শিক্ষিত নব্য বাবু যে সম্প্রদায়, তাদের যে উচ্ছৃঙ্খলতা, তার প্রতি একটা তীক্ষ্ণ ব্যঙ্গ এই প্রহসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটির মাত্র 2টি অঙ্কে বিভক্ত। এতক্ষণ আমরা যে নাটকগুলো দেখছিলাম পূর্ণাঙ্গ নাটক, প্রত্যেকটি 5 অঙ্কে বিভক্ত, প্রত্যেকটির 5টি করে অঙ্ক রয়েছে এবং সেই 5টি অঙ্কের আবার অনেকগুলি গর্ভাঙ্ক রয়েছে। কিন্তু এই যে একে কি বলে সভ্যতা, অর্থাৎ প্রহসনের ক্ষেত্রে আমরা দেখব এই নাটকটি একে কি বলে সভ্যতা মাত্র 2টি অঙ্কে বিভক্ত, বুড়ো শালিকের ঘাড়েরও তাই। প্রধান চরিত্রের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? কর্তা, নবকুমার, কালীনাথ, মহেশ, বলাই আর প্রসন্নময়ী, হরকামিনী এবং কমলা। এই হচ্ছে প্রধান চরিত্র। এরপর আমরা আসি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এটাও 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ প্রায় একই সময়ে পরপর তিনি 2টো প্রহসন লিখছেন। এটাও ওই পাইকপাড়ার জমিদার সিংহ ভ্রাতাদের অনুরোধে লিখিত হচ্ছে। কেমন? এই নাটকটি 2টি অঙ্ক ও 4টি গর্ভাঙ্ক রয়েছে। কটা? 2টো অঙ্ক এবং 4টে গর্ভাঙ্ক। আগের নাটকে আমরা 2টো অঙ্ক পাচ্ছি, বুড়ো শালিকের ঘাড়ের মতো আমরা 2টো অঙ্ক পাচ্ছি এবং তার সঙ্গে 4টি গর্ভাঙ্ক রয়েছে। এবং এই নাটকের আগের নাম ছিল ভগ্ন শিব মন্দির। ভেরি ইম্পর্টেন্ট তথ্য, ভগ্ন শিব মন্দির। এই বুড়ো শালিকের ঘাড়েরও এই নামটির আগে যখন মাইকেল নিজে লিখছেন, নিজে কিন্তু নাম দিচ্ছেন ভগ্ন শিব মন্দির, এবং এই নামটি করছেন, এই অদ্ভুত নামকরণ করছেন রাজা ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন কিন্তু। কেমন? রাজা ঈশ্বরচন্দ্র তিনি এই বুড়ো শালিকের ঘাড়েরও এই অদ্ভুত নামকরণটি করছেন ভগ্ন শিব মন্দিরের বদলে। এবং এই নাটকটির বিষয় কি না, সনাতনপন্থী যে সমাজপতি, সেই সনাতনপন্থী সমাজপতিদের নৈতিক চরিত্রের যে অধঃপতন, তাকে ব্যঙ্গ করে কিন্তু এই নাটকটি রচিত হচ্ছে। অর্থাৎ সনাতনপন্থী, অর্থাৎ হিন্দু সনাতন যে সমাজ, সেই সনাতনপন্থী যে আমাদের সমাজপতিরা রয়েছেন, তাদের নিজেদের যারা সমাজপতি মানে কি, যারা সমাজের মাথায় থাকেন, অর্থাৎ যাদের আমরা নৈতিক দিক থেকে আমরা ভাবি অনেক উচ্চ স্তরের মানুষ, আসলে কিন্তু সেরকম নয় বিষয়টা। তাদের মধ্যেও যে নৈতিক অধঃপতন, সেইটাকে ব্যঙ্গ করে কিন্তু এই নাটকটি রচিত হচ্ছে। এবং এর প্রধান চরিত্র কে কে? ভক্তপ্রসাদ, হানিফ এবং ফতেমা। আর এইবার মায়া কানন। 1874 খ্রিস্টাব্দে, অর্থাৎ মধুসূদনের মৃত্যুর পর, 1873 খ্রিস্টাব্দে মধুসূদন মারা যাচ্ছেন, সেই মৃত্যুর পর এই নাটকটি প্রকাশিত হয়। এটিও একটি অসমাপ্ত নাটক। অসমাপ্ত গদ্য সাহিত্য আমরা পেয়েছি হেক্টর বাউথ, এবং অসমাপ্ত নাটক হচ্ছে মায়া কানন।
এটি একটি রূপকধর্মী নাটক। এতক্ষণ আমরা যে নাটকগুলো দেখলাম মোটামুটি ঐতিহাসিক এবং পৌরাণিক নাটক, এই নাটকটি কিন্তু ছিল রূপকধর্মী এবং মধুসূদনের মৃত্যুর পর 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর প্রধান চরিত্র কি? ইন্দিরা, অজয় এবং ইন্দুমতি। আচ্ছা, এরপর আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব। সবাই শোনা যাচ্ছে তো ঠিকঠাক সব? আমরা দেখি এই যে পড়লাম আমরা, সেই পড়ার জায়গাটা থেকে আমরা কয়েকটা প্রশ্ন এখানে রেখেছি, সেইগুলোর একটু আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, যে কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জন্মায়? একটু বলুন আমাদের, একটু চ্যাট করুন, একটু চ্যাটে লিখুন, তাহলে ভালো হয়, সুবিধা হয়। এক্ষুনি আমরা আলোচনা করছিলাম। যদিও এখানে বলাই আছে রত্নাবলী, এই নাটকটির অভিনয় দেখে আমরা মধুসূদন দত্ত নাটক রচনায় প্রবৃত্ত হচ্ছেন। এরপর 2 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী নাটক। প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? শর্মিষ্ঠা নয়, পদ্মাবতী নয়, মায়াকানন নয়, কৃষ্ণকুমারী নাটক হচ্ছে প্রথম ঐতিহাসিক নাটক। পদ্মাবতী নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? 4টি অপশন রয়েছে, পদুমাবত, অ্যাপল অফ ডিসকর্ড, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান এবং রিজিয়া দ্য ইমপ্রেস অফ ইন্ডিয়া। এগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? রিজিয়া দ্য ইমপ্রেস অফ ইন্ডিয়া, তাই তো? একটু কেউ রেসপন্স করুন, তাহলে সুবিধা হয় একটু। পরেরটায় কি যাব? বেশ, আচ্ছা। এরপর মধুসূদন দত্তের কোন নাটকের পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির? একটু আগেই আমরা বললাম। কোন নাটক? মধুসূদন দত্তের কোন নাটকের পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির? কে বলবে? কে বলবে? বেশ, বুড়ো শালিখের ঘাড়েরও, এটির পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির, তাই তো? আর এই বুড়ো শালিকের ঘাড়েরও নাটকটির নামকরণ কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা ঈশ্বরচন্দ্র, রাজনারায়ণ বসু, না নাট্যকার নিজে? কে নামকরণ করছেন? একটু চ্যাটে জয়েন করুন, চ্যাটে জয়েন করুন একটু। অপশন বি, রাজা ঈশ্বরচন্দ্র, এই তো একদম ঠিক। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, রাজা ঈশ্বরচন্দ্র। অর্থাৎ বুড়ো শালিকের ঘাড়েরও নামটির নাটকটির নামকরণ করছেন কিন্তু রাজা ঈশ্বরচন্দ্র। এর কি আগের নাম ছিল? না ভগ্ন শিব মন্দির। এরপর মধুসূদনের কোন কাব্যের পূর্ব নাম ছিল রাধা বিরহ? কোন কাব্যের পূর্ব নাম ছিল রাধা বিরহ? আনসার চাইছি, দেখি। মধুসূদনের ব্রজাঙ্গনা, ভেরি গুড শ্রেয়া, ভীষণ ভালো। ব্রজাঙ্গনা কাব্য, অর্থাৎ মধুসূদনের কোন কাব্যের পূর্ব নাম ছিল রাধা বিরহ? ব্রজাঙ্গনা কাব্য। এগুলো না একটু ট্রিক ফলো করলে কিন্তু এই প্রশ্নগুলো একটু সহজ হয়ে যায়। মানে ব্রজাঙ্গনা অর্থাৎ
ব্রজের যে নারীদের কথা বলা হচ্ছে যে কাব্য, সেই কাব্য তো বীরাঙ্গনা হতে পারে না, কারণ ব্রজের নায়িকারা খুব একটা বীরাঙ্গনা সেই ছিলেন সেই আমরা পরিচয় পাই না। আবার তিলোত্তমা সম্ভব, সেটিও হওয়া সম্ভব নয়। তিলোত্তমা সম্ভব যদিও হয়, কিন্তু এই ক্ষেত্রে বীরাঙ্গনা সঙ্গে সঙ্গে রাধা বিরহের সাথে তিলোত্তমার কোনো সম্পর্ক নেই, তাই তিলোত্তমা সম্ভব হতে পারে না। আবার মেঘনাদ বধ কাব্য তো হতেই পারে না, কারণ মেঘনাদ বধ কাব্যে এমন রাধার বিষয় আসবেই না। সুতরাং রামায়ণ মহাভারত তাহলে গুলিয়ে যাবে। তো রাধা বিরহের ক্ষেত্রে পড়ে কি থাকলো? একমাত্র ব্রজাঙ্গনা এবং ব্রজের যে নারীরা যে কাব্যের তাদের কথা বলছেন সেটাই তো রাধা বিরহ হতে পারে, তাই না? সুতরাং ব্রজাঙ্গনার পূর্ব নাম ছিল রাধা বিরহ। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের কি কি নাম ছিল? অশোকবন, এই শক্তি নির্ভেদ, সংস্ক্রিয়া, অশোকবন নাম বধ। মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? একটু একটু টাফ বোধ হয় নাকি? দেখি দেখি কে কি লিখছে। অশোকবন না, অশোকবন নয়। আরেকটু আরেকটু একটু অশোকবন, বধ, সংস্ক্রিয়া এবং শক্তি নির্ভেদ ষষ্ঠ স্বর্গ, ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? অশোকবন, বধ, সংস্ক্রিয়া না শক্তি নির্ভেদ? আর কেউ? আর কেউ? শ্রেয়া ছাড়া আর কেউ? মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি ছিল? বধ। এই তো শারমিন সুলতানা, ভেরি গুড ভেরি গুড। আদর পাল, তাই তো? বেশ, বধ, ভেরি গুড। ষষ্ঠ স্বর্গের নাম ছিল বধ। আচ্ছা, তারপর যাই। অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য কোনটা? অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য কি? মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা না বীরাঙ্গনা? দেখি একটু দেখে নেব। মেঘনাদ বধ না তিলোত্তমা সম্ভব? তিলোত্তমা, শারমিন সুলতানা, ভেরি গুড। তিলোত্তমা সম্ভব কাব্য, অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য কিন্তু তিলোত্তমা সম্ভব কাব্য। আর অমিত্রাক্ষর ছন্দে রচিত শ্রেষ্ঠ কাব্য কি? শ্রেয়া, ভেরি গুড, তিলোত্তমা সম্ভব। অমিত্রাক্ষর ছন্দে রচিত শ্রেষ্ঠ কাব্য যদি আসে আমাদের অবশ্যই বলতে হবে মেঘনাদ বধ কাব্য। কিন্তু যদি এমন প্রশ্ন হয় যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য কোনটা মাইকেলের, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের তিলোত্তমা সম্ভব কাব্য। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধিতে কে ভূষিত করেছিলেন? মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধিতে কে ভূষিত করেছিলেন? রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? বঙ্কিমচন্দ্র, শারমিন সুলতানা, ভেরি গুড। এই তো কত সুন্দর পড়া হয়ে গেছে ক্লাসেই নাকি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর, যে বঙ্কিমচন্দ্র কিন্তু কবি কুলভূষণ উপাধিতে মাইকেলকে ভূষিত করছেন। আর শেষ একটা প্রশ্ন আসে যে নিচে প্রদত্ত নামগুলির মধ্যে কোনটি মাইকেল মধুসূদনের ছদ্মনাম নয়? টিমোথি পেনপোয়েম, মিস্টার হল, এ নেটিভ এবং মিস্টার হল্ট। মিস্টার হল, এই তো শারমিন সুলতানা, সাবিলা, ভেরি গুড। এই তো তাহলে মিস্টার হল, আধা, ইয়েস ইয়েস, ঠিক ঠিক, মিস্টার হল। মিস্টার হল কি চরিত্র? মিস্টার হলের কোনো আইডিয়া আছে? মিস্টার হল কে? মধুসূদন তো মিস্টার হোল্ট ছিলেন, মিস্টার হলকেও আমরা পাই, কোথায় পাই? কারোর কোনো আইডিয়া? একটু শুনি, কারোর কোনো আইডিয়া আছে? আমি কিন্তু একটু চ্যাটটা দেখছি, কারোর কোনো আইডিয়া? মিস্টার হল না, হলওয়েল সাহেব নয় বাবা।
মিস্টার হলকে আমরা পাই অঞ্জন দত্তের গানে, তাই না? মিস্টার হল বলে একটি বিখ্যাত গান অঞ্জন দত্তের, সেইখানে আমরা মিস্টার হল বলে একটি চরিত্রকে পাই। শুধু পড়াশোনা করলেই হবে নাকি, আমাদের তো একটু গান টানও শুনতে হবে নাকি? শুধু পড়াশোনা করলে কেমন করে চলবে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 10টা প্রশ্ন আমরা এখান থেকে রেখেছিলাম। তো আমরা পরবর্তী যে ক্লাস আমরা করব সেইখানে আমরা দীনবন্ধু মিত্র এবং গিরিশচন্দ্র ঘোষ, এই দুজন যে নাট্য ব্যক্তিত্ব আমাদের, তাদের দুজনকে নিয়ে কথা বলবো। কেমন? এদের সম্পর্কে যদি পড়া থাকে আরেকবার ঝালিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। পরবর্তী ক্লাস অর্থাৎ বুধবারের ক্লাসে আমরা দীনবন্ধু মিত্র এবং গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে কথা বলবো। তার সঙ্গে আপনারা আমাকে একটু তাহলে বলুন যে শুধু কথা সাহিত্য বা শুধু এই সাহিত্যের ইতিহাসের ক্লাস পরপর দুটো ক্লাস চলবে, নাকি একটা সাহিত্যের ইতিহাসের ক্লাস এবং আর একটা ব্যাকরণের ক্লাস, এইভাবে করলে ভালো হয়? সেটা আপনারা একটু সাজেস্ট করুন, আমার তাহলে করতে সুবিধা হবে। আপনারা সবাই কদিন পরে শিক্ষক হতে যাচ্ছেন, হয়ে যাবেন, সুতরাং এই সাজেশনগুলো তো আমরা চাইতেই পারি, তাই না? কোনটা হলে ভালো হয়, আপনাদের ভালো লাগবে, বা আমাদের পড়াটা তাড়াতাড়ি এগোতে সুবিধা হবে, সেটা যদি একটু আমাকে জানান তাহলে সুবিধা হয়। একটা সাহিত্য আর একটা ব্যাকরণ হলে ভালো হয়, বেশ বেশ। 3টে ক্লাস হলে ভালো। আচ্ছা, 3টে কেন, আপনারা তো 6টা করে ক্লাস পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা 6টা করেই ক্লাস পাবেন। বেশ, আমি তাহলে চেষ্টা করব আমার যে পরপর দুটো ক্লাস থাকবে সেটার একটা সাহিত্যের ইতিহাস, একটাই ব্যাকরণ, এইভাবে করার। আচ্ছা, পরের বৃহস্পতিবার ব্যাকরণের ক্লাস থাকছে আপনাদের, এটাও একটু জানিয়ে রাখলাম। বুধবার আমার ক্লাসটাতেও নিশ্চয়ই সেভাবেই আমি আপনাদের সাজেশন অনুযায়ী করানোর চেষ্টা করব। স্মার্ট বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে, একটু সাইড থেকে নিলে ভালো হয়। বেশ বেশ বেশ, নিশ্চয়ই এই সাজেশনগুলো আমাদের খুব দরকার, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা নিয়ে। আর কিছু সাজেশন কি আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা শেষ করি আমাদের ক্লাস। আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ, 3 ঘন্টা করে যেহেতু, সেটা 1 ঘন্টা করে না, এইটা হবে না, কারণ সিলেবাস শেষ হবে 1 ঘন্টার মধ্যে। বিষয়গুলো বুঝিয়ে বলাটা না একটু সময় মানে কম হয়ে যাবে। 1.5 ঘন্টাটা হলে সুবিধা হয়, কারণ আপনারা দেখছেন সময় যেহেতু কম, অবশ্যই সময় যেহেতু কম সেই জন্যই তো 1.5 ঘন্টা করে ক্লাস রাখার বিষয় একটা, সেইটা হলে তো সুবিধা হবে। 1.5 ঘন্টা যদি হয় দুটো ক্লাস বোঝাতে, কারণ দেখছেন তো টপিকগুলো ধরে ধরে আলোচনা ক্ষেত্রে কতটা করে সময় লাগছে, যেহেতু ভীষণভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইনফরমেশনগুলো আমাদের বলতে হচ্ছে। অ্যাপে আপনারা পেয়ে যাবেন, এবং এখানকার যে যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। বেশ, আজকে শেষ করি, সবাই ভালো থাকুন, বাই।